উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে। জামাতের বিরোধী দল হিসাবে নাকি ওনার পতন খুবই শীঘ্রই নাকি জামাতের বিরোধী দল হিসাবে নাকি পতন হবে। দেখেন জামাত যদি বিরোধী দল হিসেবে পতন হয় তাহলে সরকারি দলের পতন হবে না। বিরোধী দল না থাকলে সরকারি দল থাকবে কিভাবে? 91-তে প্রতারণা করেছেন, সেই প্রতারণা আবার ওনারা এবার এসে আবার শুরু করলেন, বলে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন। এখনো পর্যন্ত অক্ষর অক্ষরে ডেফিনিশনটা কি আমরা এখনো পর্যন্ত পাই নাই। বিএনপি এ পর্যন্ত কোনো আন্দোলনই করেনি ভাই। 17-18 বছর যদি বিএনপির মতো এত বড় দল যদি আন্দোলন করতো তাহলে শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না। অনেকগুলো কথা উঠে আসছে, আপনি কিছুক্ষণ আগে ইনশাল্লাহ বললেন, কেন বললেন বলেন তো? না আলহামদুলিল্লাহ, পতন ঘটালে তো ইনশাল্লাহ বলতে হবে না, পতনের শেষে একটু ইনশাল্লাহ আল্লাহর নাম নিতে হয়। কোন একটা ইমানদার পার্টি, আচ্ছা যদি মুনাফিক পার্টি থাকে বিপরীতে ইমানদার পার্টি থাকা লাগে তো একটা পতন ইনশাআল্লাহ না বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে পতন হওয়ার পরে বলতে হয়, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে করতে গেলে এটা রেটরিক যেহেতু বলেন ইনশাআল্লাহ মানে ফিউচার কিছু করবে ইনশাআল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, এটা সূরা কাহাফে আছে। যাই হোক, ইন্টারেস্টিং, আমি ওনার রেসপন্ড করবো ওনার জামাত ইসলামের সাথে সমর্থিত উনি করবে, আমার সাথে রিলেটেড, আমার সাথে উনি বলছে সমন্বয়কে চাঁদাবাজি করে শেষ করে ফেলছে। আলহামদুলিল্লাহ অনেক চাঁদাবাজি, ঠিক আছে, তাহলে আমার সাথে তাহলে আমার তো রেসপন্ড করার কিছু ইস্যু নাই আসলে। তবে আমি রেসপন্স করি তাহলে ভাই রেসপন্স করেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মামুন রাসেল। হ্যাঁ আমরা ফিরবো আবার। আচ্ছা, আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি আর কি। প্রথম পয়েন্ট হচ্ছে উনি বলেছেন জামাতের নেতৃত্বে কখনো এই আন্দোলন কখনো সফল হয়নি। তার মানে এটা দ্বারা ওনাকে আমি ধন্যবাদ জানাই, এটা দ্বারা উনি প্রমাণ করে দিলেন জামাত অনেক সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জামাত যে আন্দোলন অনেক সময় নেতৃত্ব দিয়েছে সেটার দ্বারা উনি ওনার ভাষ্য দ্বারা নেতৃত্ব সফল হয়নি, মানে নেতৃত্ব দিয়েছে বাট সফল হয়নি, এই যে এতটুকু যে উনি মেনে নিয়েছে। কিন্তু আমি মনে করি বিএনপি এ পর্যন্ত কোনো আন্দোলনই করেনি। বিএনপি কোনো আন্দোলনই করেনি 17-18 বছর ভাই। 17-18 বছর যদি বিএনপির মতো এত বড় দল যদি আন্দোলন করতো তাহলে শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না। মার্চ ফর ডেমোক্রেসির দিন আন্দোলনে ডাক দিয়ে সবাই বাসায় শুয়ে আছে, বলা হয় জামাত শিবির নাকি মাঠে নামে 2-3 মিনিটের জন্য নেমেছে, তাহলে ওই দিন জামাত শিবিরের ব্যক্তি শহীদ হয়েছে সেই দিন মালিবাগে, অথচ নাকি 2 মিনিটে নাকি মিছিল করে বের হয়ে গেছে। এমনও দিন আছে একদিনে 100-র উপরে শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। আপনি দেখেছেন উত্তরবঙ্গ ওই সাইড সাতক্ষীরাও তো ওই সব ব্লক ছিল, আর নাকি 2 মিনিটও আন্দোলন করে নাই। অথচ বিএনপি দেখেন জামাত যে নেতৃত্ব দিয়েছে, 91 সালে যে ক্ষমতা বিএনপির প্রথম ক্ষমতার স্বাদটা কে দিয়েছে? জামাত দিয়েছিল। সেদিন পরিপূর্ণ 150টি আসন পাচ্ছে না, এই জন্য ক্ষমতা নিতে পারছে না, সেদিন সে স্বাদটা জামাত দিয়েছিল কোনো স্বার্থবিহীন। জামাত যদি সেদিন বলতো আমাদেরকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, বিএনপি দিতে বাধ্য, কারণ তাদের সরকার গঠন করতে হবে। সেদিন জামাত বিনা স্বার্থে তাদেরকে মন্ত্রিত্ব ছাড়া তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতায় গিয়ে 3 জোটের রূপরেখা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করে সংবিধানে, সেটা ওনারা অস্বীকার করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে, সেটা ওনারা অস্বীকার করেছেন। পরবর্তীতে আন্দোলন শুরু হয়েছে, জামাত নেতৃত্ব দিয়েছিল, আন্দোলন হয়েছে, আন্দোলন হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা, 15 দিনের মাথায় ওনারা একটা নির্বাচন দিয়ে 15 দিনের মাথায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করে ওনারা ক্ষমতা থেকে সরেছেন। তার মানে জামাত নেতৃত্ব দিয়েছিল, কিন্তু কখন? যখন আপনি কমিটমেন্ট রক্ষা করতে পারেন না। আপনি গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে 2বার হয়েছে, একবার হয়েছে গণঅভ্যুত্থান 91 গণঅভ্যুত্থান, 2বার গণঅভ্যুত্থানে বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। এবারও গণঅভ্যুত্থানে ওনারা জুলাই সনদের সাথে যে বেইমানিটা করেছেন, ওনারা বলেছে নির্বাচন হবে না, এজন্যই বলে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কত বড় প্রতারণা এটা, কত বড় প্রতারণা! 91-তে প্রতারণা করেছেন, সেই প্রতারণা আবার ওনারা এবার এসে আবার শুরু করলেন, বলে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন। এখনো পর্যন্ত অক্ষর অক্ষরে ডেফিনিশনটা কি আমরা এখনো পর্যন্ত পাই নাই। অক্ষর অক্ষরে ডেফিনিশনটা কি? জুলাই সনদের প্রথমেই ছিল যে আপনাকে 2টা শপথ নিতে হবে, এবার প্রথম দিনে শপথ নেন নাই, আপনি এরপরে বলেন অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি কিভাবে অক্ষর অক্ষরে পালন করবেন? তারপরে দেখেন উনি বলল যে জামাতের বিরোধী দল হিসাবে নাকি ওনার পতন খুবই শীঘ্রই নাকি জামাতের বিরোধী দল হিসাবে নাকি পতন হবে। দেখেন জামাত যদি বিরোধী দল হিসেবে পতন হয় তাহলে সরকারি দলের পতন হবে না। বিরোধী দল না থাকলে সরকারি দল থাকবে কিভাবে? আপনি যে সংসদে এক পাশ যদি না থাকে, বিরোধিতা তো অটোমেটিক ভেঙে যাবে। আপনার 2টা পিলার, একটা পিলার আপনি ভেঙে দিলেন, আপনি মনে করেন আরেকটা পিলার দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক ভেঙে যাবেন, আপনি অটোমেটিক ভেঙে যাবেন না, কাউকে আনার দরকার নেই তো। আপনি বলেন জামাত নাকি 76টা আসন নাকি প্রতারণা করেছে। জামাত যদি 76টা আসন প্রতারণা করে তাহলে বাকি যে আসনগুলো এগুলো কি সরকারি দল প্রতারণাহীন ভাবে করেছে? কি রে ভাই, আপনি যুক্তিতে আসেন। জামাত যদি প্রতারণা দিয়ে করে তাহলে বাকি আসনগুলো প্রতারণা, তার মানে আপনি প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব সেই নেতৃত্বকে প্রশ্ন করছেন। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। আপনি যখন বিরোধী দলের 76টা আসনকে প্রতারণার কথা বলছেন, তার মানে আপনি এর ফলশ্রুতিতে আপনার যে অন্যান্য যে আসনগুলো, এই আসনগুলো প্রতারণার মাধ্যমে হয়েছে বলেই আপনি প্রধানমন্ত্রীর যে সিট, এই সিটকে আপনি কলঙ্কিত করছেন, আপনি প্রধানমন্ত্রীর আঙ্গুল তুলছেন।
সেটাই তো হচ্ছে। তো সুতরাং আপনি যখন কথা বলবেন প্রথমে নিজেরটা চিন্তা করতে হবে যে আমি যে বিষয়ে কথা বলছি নিজের পায়ে নিজের কুড়াল মারছি কিনা। উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, উপর দিকে থুতু মারলে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। জি, আতিকুর রহমান মুজাহিদ। তাহলে আমি একটু জাস্ট দুই তিনটা কথা বলি। একটা হলো উনি বলছে 800 কোটি টাকা নিয়ে গেছে, এটা আর আসলে একটু যদি ডাটাটা দিলে খুব খুশি হইতাম। প্রথম আলো পত্রিকার নিউজ। প্রথম আলো 800 কোটি টাকা দিছে এবং আবার এখন রিঅর্গানাইজ করে খোঁজ নেন যে 800 কোটি টাকা গেছে কিনা, এটা একটা বিষয়। আমরা তো শুনেছিলাম সেটা যে প্রথম আলোকে জিজ্ঞেস করেন। সাতক্ষীরাতে 2000 কোটি টাকা গেছে, আমরা পরে শুনছিলাম যাই নাই, এরকম অসংখ্য জায়গায় শুনেছি। আর একটা কথা হলো যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেটা আমাদের একাধিকবার আমাদের বিদ্যুৎ মন্ত্রী দাঁড়িয়ে বলেছে যে আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি উৎপাদন, কিন্তু আমাদের 12-14 ঘন্টা কারেন্ট যায়। এটা কেন যায় সেটা বুঝি না, সেটা একটা ইস্যু হওয়া দরকার। তাহলে ওনারা হয়তো বলতে পারে অ্যাকুরেটলি আসলে ঘটনাটা কিছু, তারেক আমাদের অনেক কিছু জানে। তার হলো যে ভাই একটা কথা বলছেন, অভ্যুত্থান আরেকটা যুক্ত হবে, 69 অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান ছিল, সে তিনটে আর কি মেইনলি। তিনটা অভ্যুত্থানের পর তিনটা বাংলাদেশের তিনটা, ওটাই হোক, ওই অভ্যুত্থানের পরবর্তীতে হ্যাঁ তিনটা বাংলাদেশের সুযোগ এসেছিল। সো ওভারঅলি এখন যদি বলি এই যে রেটোরিক বলেন আর ফ্যাকচুয়াল কথা বলেন, যতগুলো কথা বলছে রাশেদ ভাইকে রেসপেক্টফুলি বলি, যেগুলো বলেছেন উনি কিন্তু কমন কথাগুলো বারবার বলছেন। গতদিনও টকশো করছি, একই জিনিস, সমন্বয় শেষ করে ফেলেছে, বন্দর মাসুদ, এই সেই ঘুরে ফিরে কয়েকটা কথা। লেট আস কাম, আপনার একদম ফ্যাকচুয়ালি আসেন যে আপনারা আসলে কী করতে চান। আপনি বলছেন আমরা সুশাসন দিছি, দেন কী সুশাসন দিচ্ছেন বলেন। আর বলতেছে আমরা ওর্সের সাথে তুলনা করতেছে, কেন আমরা কি গুম করেছি, মানে গুম করা কি একটা সুশাসনের জিনিস, মানে এটা ওর্সের সাথে আপনি কখনো তুলনা করতে পারেন না। আপনি বলেন যে বেটারটা, বলেন যে না আমরা 17 বছর না, আমরা 2001 সাল থেকে 5 সাল যেটা করি তার চেয়েও বেটার করতেছি এখন, মানুষ সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবে। আমরা খারাপ আসে তুলনা, আমি তো খারাপ না রে ভাই, তো হচ্ছে কম খারাপ, মানে আমিও খারাপ। তো এই জিনিসটা রং। সমগ্র তেলের কথা বললেন, তেলের সংকট নাই ভাই বাংলাদেশে, তেলের দাম বাড়ানোর একটা কৌশল ডেভেলপ করা হয়েছে। সুতরাং আর তেল আপনার ইরানের মাধ্যমে আনে না, আপনি যদি রিচেক করে দেখেন, আমি একটু হালকা পড়াশোনা করে দেখছি, উনি আছেন টিচার মানুষ, তেল আসলে ইরান থেকে বাংলাদেশে আসে না, বাংলাদেশে মালয়েশিয়া থেকে আসে, ইন্দোনেশিয়া কিছু জায়গাতে, কিছু মিডল ইস্ট থেকে আসে। সুতরাং এটার সাথে অনেক বেশি সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ম্যানেজমেন্ট, আপনি কীভাবে ডিল করতেছেন, কেমনি কি সেটা একটা ইস্যুস। আর এলএনজিতে প্রতিনিয়ত আসতেছে, সুতরাং বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না তো, তাহলে আমরা অন্যদিকে যাচ্ছি, আবার ক্যাপাসিটি চার্জ এখনো তো বৃদ্ধি হচ্ছে। তো ওভারঅলি এটা একটা সমস্যা আছে বিদ্যুতের ক্ষেত্রে, আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ মানুষ পাচ্ছে না। মানুষজন গালিগালাজ করে সব জায়গায় মেনশন দেয় এমপিদেরকে, বিদ্যুৎ নাই কেন, ব্যর্থতা বিএনপি সরকারের, কিন্তু দায়বদ্ধতা আমাদের নিতে হবে। ধন্যবাদ।